রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ এবং হত্যার ঘটনায় খুব দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে সবকিছু করা হবে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আর ঘটনাটি মর্মান্তিক উল্লেখ করে তিনি জানিয়েছেন, এই অপরাধের দ্রুত বিচার সম্পন্ন করে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চায় তারা। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে মন্ত্রী এসব কথা জানিয়েছেন। আর মাগুরার আসিয়া, ঢাকার রামিসার ঘটনা মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করে বলেও আক্ষেপ করেছেন তিনি। সেই সাথে জানিয়েছেন, ধর্ষণ মামলা প্রত্যাহারের বিবেচনাতেই আসবে না। বিচার নিয়ে রামিসার বাবার আক্ষেপ নিয়ে আইনমন্ত্রী আরও জানিয়েছেন, তার কথা অমূলক নয়, আস্থা ফেরাতে মামলার জট নিরসনে পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী। আর এর আগে এক নির্দেশনায় তিনি হত্যা এবং ধর্ষণের ঘটনায় 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে প্রধান আসামি সোহেল রানাকে বুধবার আদালতে হাজির করে পুলিশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। উনি আমার সাথে একমত হয়েছেন। একটু আগে আমার সাথে স্বরাষ্ট্র সচিবের কথা হয়েছে। আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সুতরাং রামিসার বাবার জবাব, উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন, সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। এদিকে বুধবার রাত 9টার দিকে শিশু রামিসার দাফন হয়েছে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছাপুর ইউনিয়নে তার দাফন হয়। এর আগে ঢাকায় ময়না তদন্ত শেষে রামিসার মৃতদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাকে শেষবারের মতো দেখতে বাড়িতে ভিড় করেন সবাই। পরে এশার নামাজ শেষে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্বজন, প্রতিবেশী সহ এলাকার মানুষ। আর এরপর নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাদা দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়। ধর্ষণ এবং হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্বজনরা। রাজনৈতিক উদ্দেশ্যেই অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে রিট করা হয়েছে, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি জানিয়েছেন, এই তদন্ত কমিশন গঠন এবং অনুসন্ধানের সিদ্ধান্তের এখতিয়ার কেবল সরকারের। আর আদালতকে রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করাতেই এমন রিট করা হয়েছে বলে মনে করছেন তিনি। এবং পার্লামেন্ট অত্যন্ত ফাংশনাল এবং ভাইব্রেন্ট, যে সংসদ অত্যন্ত কার্যকর রয়েছে এবং সেখানে যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে এবং সেখান থেকে এইগুলো বিষয়ে আলোচনা হতে পারে বলেও আদালত তার আদেশে পর্যবেক্ষণে উল্লেখ করেছেন। আর মৌলিকভাবে আদালত যেটা বলেছেন যে এই রিট পিটিশন, যেটা সম্পর্কে আমি বলেছিলাম যে যিনি রিট পিটিশন দায়ের করেছেন তিনি কোনো আইনি প্রতিকারের নয়, বরং তিনি কোনো অবলিক ইন্টেন্ট নিয়ে এটা করেছেন, সেটিও আদালত সেটা বিবেচনায় নিয়ে বলেছেন যে এই রিট পিটিশনের মাধ্যমে এই ধরনের পিটিশনের ভিত্তিতে সরকারের মুখোমুখি বিচার বিভাগকে দাঁড় করানোর একটা হতে পারে। রাজধানীতে ধীরে ধীরে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। ছোট বড় এবং মাঝারি গরু ছাগল নিয়ে হাটে আসছেন বিক্রেতারা। ঈদের আগে আনুষ্ঠানিকভাবে 5 দিন পশু কেনাবেচা হওয়ার কথা থাকলেও এর আগেই হাটে জায়গা দখল করে নিয়েছেন ব্যবসায়ীরা। আর পুরোপুরি বেচাকেনা শুরু না হলেও হাটগুলোতে শুরু হয়েছে কোরবানির পশু দেখার উৎসব। মামুন হোসাইন জানাচ্ছেন বিস্তারিত। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে আসতে শুরু করেছেন বিক্রেতারা। তাদের আনা গরু ছাগল দেখতে ভিড় করছেন ছোট বড় অনেকেই। মিরপুর থেকে ওয়াহিদুল্লাহ টনি মেয়েকে সঙ্গে নিয়ে এসেছেন গাবতলীর গরুর হাটে। উদ্দেশ্য গরু দেখার আনন্দ ভাগাভাগি করা। আসলে আমরা ছোটবেলা থেকে এখানেই আমরা লোকাল, ছোটবেলা থেকে দৌড়ে গরু হাটে চলে আসতাম। আপনার 1 সপ্তাহ আগে থেকে আমরা এখানে গরু হাটে সময় দিতাম, গরু দেখতাম, কেনা বেচা দেখতাম। তো সেই আমেজটা এখন বাচ্চাকে নিয়ে আসছি, বাচ্চাও খুব আনন্দ পাচ্ছে। সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে যে হ্যাঁ, একটা সময় আমরাও আনন্দিত হইতাম। তার মতো 2 ছেলেকে নিয়ে মোহাম্মদপুর থেকে এসেছেন শাকিল। তিনি জানান, বাসায় মোবাইলে গেম খেলার চেয়ে সন্তানদের হাটে এনে বাস্তব অভিজ্ঞতা দিচ্ছেন।
বাসা বৈশা আপনি থাকবেন, ইউটিউবে দেখবেন, মোবাইলে দেখবেন, এটাই শেষ। আপনি যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন, ওরাও আসবে, ওরাও দেখবে, ওরাও শিখবে। কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে, কেউ বা অফিসের সহকর্মীদের নিয়ে। তাদের দাবি, ছোটবেলায় কোরবানির পশুর হাটে গরু দেখার আমেজ এখনো আছে। অবশ্য অনেক ভালো অনুভূতি। ফ্রেন্ডদের সাথে দেখতে আসছি গরু, হাট ঘুরতেছি। ফ্রেন্ড জোর করে নিয়ে আসলে এই ফার্স্ট টাইম এসে অনেক ভালো লাগছে। গরু দেখার মজাটা তো ঈদের একটা উদযাপন, এখানে সবসময় ভালো লাগা একটা কাজ করে। কিছুদিন আগে নিয়ে পালবো, কয়দিন আদর যত্ন করে পাইলে তারপর কোরবানি দিব। ছোটবেলায় আনন্দ ছিল ছোটাছুটির মধ্যে, আর এখনকার আমাদের একটা সীমাবদ্ধের মধ্যে। যেমন অফিস করছি, তারপর আসলাম যে গরু দেখে। জমজমাট গরু এখনো আসেনি, হয়তো বা আর 2-3 দিনের ভিতরে আসবে। এবার ঢাকার 2 সিটি কর্পোরেশন মিলে মোট হাট বসেছে 26টি। এর মধ্যে উত্তরে 13টি এবং দক্ষিণে 13টি হাটে চলছে পশু বেচাকেনা। বিক্রেতারা বলছেন, হাটে বিভিন্ন জেলা থেকে পশু আসতে শুরু করেছে। গোখাদ্যের দাম বেশি হওয়ায় গতবারের চেয়ে এবার দাম একটু বেশিই হবে বলে জানান তারা। গোছের দামটা তো বেশি, এবার 800 টাকা তো কেজি এইভাবেই গোছ, এইরকমই আর কি। ক্রেতা কেবল মনে করেন 2-1 টাকার আসছে আর কি, ওরা দেখছে, আমরাও দাম বলছি। দাম তো বাড়ে না এখনো, দাম ওইভাবে আছে। তো রবিবারের থেকে আমার ধারণা রবিবারের থেকে বাড়বে। ব্যবসায়ীদের আশা, আগামী সোমবার থেকে কোরবানির পশুর হাটগুলো পুরোপুরি জমে উঠবে। মামুন হুসাইন, 71, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কোরবানির হাটের আরো খবর আমরা জানবো। আমাদের সহকর্মী মামুন হোসাইন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মামুন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনার প্রতিবেদন আমরা দেখছিলাম এবং এই মুহূর্তে কিন্তু পশুর হাটের খবরাখবর জানতেই সবচেয়ে বেশি আগ্রহ। তো একটু জানাবেন কি অবস্থা দেখছেন, হাটের পরিস্থিতি কেমন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন, সেই সাথে পশুর কেনা বেচা যেটা হচ্ছে, দাম কি ধরনের দেখছেন? ইসরাত, আগের সংবাদগুলোতে যেমন জানাচ্ছিলাম যে গরুর হাটগুলোতে কিন্তু ক্রেতার চাইতে দর্শনার্থীদের ভিড়টা বেশি দেখা যাচ্ছে। ক্রেতা যারা আসছেন তারা কিন্তু ধারণা নিতেই আসছেন যে গরুর দামটা আসলে কেমন। বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ক্রেতারা আসছেন, দাম জিজ্ঞাসা করছেন, দাম জিজ্ঞাসা করে তারা আবার চলে যাচ্ছেন। এই মুহূর্তে এই রাজধানীর তেজগাঁওয়ের হাটে যে মূল আকর্ষণ 4টি উট, সেখানে কিন্তু আপনি ক্যামেরার ফ্রেমে ঠিক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দর্শনার্থীরা এই উট দেখতে কিন্তু এখানে তারা উপস্থিত হয়েছে। এছাড়া আমরা এখানে উটের যে মালিক তার সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন এখানে প্রত্যেকটা উটের দাম কিন্তু তারা 20 লক্ষ টাকার উপরে যাচ্ছে, 20 থেকে 25 লক্ষ টাকা প্রায় উটের দাম। আপনার সাথে আমি একটু কথা বলতে চাই, এখানে আপনি যে দেখতে আসছেন কি ধরনের গরু দেখলেন, আর এখানে তো উটও দেখতে পাচ্ছেন, সব মিলে কি দেখলেন? না, খুব সুন্দর, ভালো গরু উঠছে, খুব সুন্দর গরু উঠে উঠছে, খুবই সুন্দর, আরো গরু উঠবে এখানে। দামটা কেমন মনে হচ্ছে? দাম নিয়ন্ত্রণের মধ্যে আছে। আমরা কথা বলছিলাম একজনের সাথে। এছাড়া এখানে কিন্তু সকাল থেকে আমরা আছি, এখানে ছোট বড় মাঝারি সাইজের গরু আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া এই হাটে কিন্তু হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভেটেরিনারি ডক্টররাও এখানে আছে, তারা কিন্তু সার্বক্ষণিক এখানে নিরাপত্তার দায়িত্বে আছে। যে কোনো ধরনের গরু পশু এখানে যদি অসুস্থ হয়ে যায় তারা কিন্তু সেটা দেখভাল করছেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এই হাটে উপস্থিত রয়েছে, তারা কিন্তু এখানে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। তো এই ছিল আমার কাছে হাটে সর্বশেষ তথ্য। মামুন হোসাইন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কোরবানির হাটের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুন হোসাইন। এদিকে কোরবানির ঈদের বাকি আর মাত্র 1 সপ্তাহ, তাই ফরিদপুরের খামারগুলোতে শেষ মুহূর্তে ব্যস্ত খামারিরা তারা জানিয়েছেন এবার পশুপালনের খরচ বাড়লেও কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছেন। এদিকে মেহেরপুরের বামুনদী পশুর হাটে প্রতিদিনই উঠছে 4 থেকে 5 হাজার গরু। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন চাহিদার তুলনায় অতিরিক্ত পশু আসছে এবার। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। কোরবানির ঈদ ঘিরে জমে উঠেছে ফরিদপুরের বিভিন্ন হাট বাজার। শহরের সবচেয়ে বড় গরুর হাট টেপাখোলা হাটে আসছে কয়েক হাজার গরু। বিভিন্ন জেলা থেকে এখানে পশু কিনতে আসছেন ক্রেতারা। তবে পশুর মূল্য নিয়ে হতাশ বিক্রেতারা। তারা বলছেন পশুপালনের খরচ বেড়েছে, সে অনুযায়ী দাম পাওয়া যাবে কিনা এ নিয়ে শঙ্কিত রয়েছেন। খাবারের দাম বেশি, ভুসির দাম বেশি, এতে বুঝাচ্ছে না আমাদের। বেশি দাম হলে আমরা তখন বিক্রি করে দেবো। আশা তো ভাই ছিল যে 250 বেচবো, দাম আছে ধরেন 200।
আর ক্রেতারা বলছেন বরাবরের মতোই পশুর দাম বেশি। গত বছরের তুলনায় এবার দাম গরু প্রতি 20 থেকে 30,000 টাকা বেশি চাওয়া হচ্ছে। গতবারকার তুলনায় এবারকার গরুর দাম অনেক বেশি। একটা গরু বেশি 20,000, 22,000, 25,000 বেশি। এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন চাহিদার তুলনায় পশু উৎপাদন হয়েছে বেশি। আমাদের গবাদি পশুর চাহিদা পূরণ হয়ে কিছু গবাদি পশু প্রায় 12,497টি গবাদি পশু অতিরিক্ত থাকবে। এদিকে জমে উঠেছে মেহেরপুরের 150 বছরের ঐতিহ্য বামন্দি পশুর হাট। প্রতি হাটে 4 থেকে 5,000 ক্রেতা এখানে পশু কিনতে ভিড় করছেন। তবে ব্যবসায়ীরা বলছেন গত বছরের তুলনায় এবার বাজার চড়া। খুব একটা ভালো নাই, ব্যবসার পরিবেশ এখন খুব ভালো নাই। দেখা যাক সামনে ব্যবসা হয় কি। ক্রয় ক্ষমতার ছাদের ভিতরে বাজারে প্রচুর আমদানি, মানে মোটামুটি লেভেল আছে। আর ইজারাদাররা বলছেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই ব্যবসায়ী ও ক্রেতারা হাট থেকে গরু কিনতে পারছেন। শুক্রবারে হাটে গরু ওঠে 5,548, সোমবার হাটে গরু ওঠে 4,042। ঈদের কয়টা হাট। আর আইন শৃঙ্খলার বিষয় বলছেন, আইন শৃঙ্খলা ইনশাল্লাহ ভালো। শুধু বামন্দি পশুর হাট নয়, জেলার আরও 4টি পশুর হাট এখন জমজমাট কোরবানির পশু বেচা কেনায়। শাকিলা শম্পা, ৭১। এদিকে কোরবানির সময় পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণে প্রয়োজনীয় লবণ সরবরাহ করবে সরকার, জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। তিনি জানিয়েছেন চামড়ার গুণগত মান ঠিক রাখতেই এই পদক্ষেপ নেওয়া হবে। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রাণী সম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে কোরবানি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। আর কর্মশালায় চোরাই পথে আসা কোরবানির পশু দিয়ে কোরবানি দিলে তা হালাল হবে কিনা এমন প্রশ্নও ছুড়ে দেন মৎস্য এবং প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দেশে বর্তমানে কোরবানির পশুর কোনো ঘাটতি নেই উল্লেখ করে দেশের স্বার্থ রক্ষা হয় না এমন কাজ থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। যেহেতু মাদ্রাসাগুলিতে দেওয়া হয় এবং জবাইয়ের প্রশ্নে এত হুজুরও পাওয়া যায় না, মাদ্রাসার ছাত্ররা এবং শিক্ষকেরা জবাইয়ের কাজটুকু করে। এই কারণে মাদ্রাসাতে যেহেতু চামড়া দিয়ে দেওয়া হয়, এই কারণে বর্তমান আমাদের সরকার কয়েক কোটি টাকা বাজেটে মাদ্রাসাগুলিতে ফ্রি লবণ দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কারণ ওই যে এক হুজুর বললো যে ঠিক সময় লবণটা পাওয়া যায় না, এনাফ টু এনাফ লবণ দিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে ডিসির মাধ্যমে ফ্রি। প্রাণী সম্পদ বিভাগের একজন কর্মকর্তা রয়েছে, তাদের নেতৃত্বে যদি আমরা এবং ওই স্ব উপজেলায় যারা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় জেলাগুলিতে আছে সেই ছাত্রদেরকে সমন্বয়ে যদি আমরা কাজ করি, মাদ্রাসার ছাত্র আজকে যাদের যেই সকল প্রতিনিধি নিয়ে বসলাম, তাহলে জিনিসটা আমরা আরো বেশি বেটার করতে পারবো। নারায়ণগঞ্জের ২৫০০-এ অবৈধ মাটি কাটা নিয়ে বিরোধের জেরে ওসমান গনি নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দলনেতা রমজান আলী সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান বিএনপি নেতা ওসমান গনি দুপতারা ইউনিয়নে মাটি কেটে বিক্রি করছিলেন। মঙ্গলবার তিনি সেখানে গেলে তার কাছ থেকে ১ লাখ টাকা দাবি করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান আলী, কিন্তু তিনি না দিলে বুধবার রাত 12:30টার দিকে তার উপর হামলা করা হয়। এ সময় ওসমান গনি সহ কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে তারা। পরে ঢাকা মেডিকেলে নেয়ার পথে ওসমান গনির মৃত্যু হয়। আর এরই জেরে সকালে নিহতের স্বজন এবং বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর করে। এর আগেই পুলিশ হত্যায় অভিযুক্ত রমজান সহ ৩ জনকে গ্রেফতার করে। কোরবানির ঈদ উপলক্ষে লঞ্চের কেবিনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া কিছু কিছু লঞ্চের বুকিং অফিস থেকে কেবিন ছাড়াও সাধারণ টিকিটও দেয়া হচ্ছে। এবার দীর্ঘ ছুটি হওয়ায় 25 এবং 26 মে ঈদে বাড়ি ফেরার টিকিট এবং 30 এবং 31 মে ঢাকায় ফিরতি টিকিটের চাহিদা বেশি রয়েছে। বিধান সরকার জানাচ্ছেন বিস্তারিত। পদ্মা সেতু চালু হবার পর থেকে এখন আর লঞ্চের বুকিং অফিসে আগের মতো উপচে পড়া ভিড় দেখা যায় না। টিকিট পেতে এখন আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় না। টিকিট চাইছি, আরো 1 সপ্তাহ আগে চাইছি, আমি টিকিট পাইছি। ছুটির শুরুর থেকে টিকিট পাওয়া যাচ্ছিলই না, তো আজকে পেয়ে আমি খুশি। এখন অবস্থা ভালো, টিকিট পাওয়া যায়। আমি 23 তারিখে টিকিট জন্য আসছি এবং 23 তারিখ টিকিট ইনশাল্লাহ আমি পেয়েছি। লঞ্চের টিকিট ক্লার্করা বলছেন বিড়ম্বনা ছাড়াই কেবিনের টিকিট পাচ্ছেন। এবার তো হচ্ছে দীর্ঘমেয়াদী ছুটি, যার জন্য আমরা অনেক আগে থেকে টিকিট দিতেছি। ঢাকা থেকে আসার কেবিনগুলো 18 তারিখ থেকে ছাড়া শুরু করেছি এবং বরিশাল থেকে যাওয়ার কেবিনগুলো আমরা নাম লিপিবদ্ধ রাখতে আছি। এগুলো আমরা 23-24 তারিখ ছাড়বো। মালিকরা জানান এবার রোটেশন প্রথা থাকছে না।
যে কারণে সব লঞ্চেই চলতে পারবে। ফলে এবার ঈদের সময় লঞ্চে ওঠার জন্য পরিচিত হুড়োহুড়ি থাকছে না। ঈদেও আমাদের রোটেশন প্রথা নেই, আমরা যে যার মতো চালাচ্ছি। কিছু স্পেশাল ট্রিপ থাকবে, আর আমরা টিকিটের দাম গত ঈদের মতোই ওইভাবেই রেখেছি। আর নদীবন্দর কর্মকর্তা বলেন, নিয়মিত চলাচলের পাশাপাশি যাত্রী চাহিদার উপর ভিত্তি করে ঈদে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হবে। যাত্রীদের আমাদের চাপ অনুভব হবে, তখন আমরা সেই বিষয়টি আপনার স্পেশাল ট্রিপ কিভাবে দেওয়া যায় সেই বিষয়টি আমরা তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিব। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার জন্য আমাদের এখানে সর্বোচ্চ আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন বাহিনী থাকবে। বরিশাল ঢাকার নদীপথে নিয়মিত 11টি লঞ্চ চলাচল করে। বিধান সরকার, ৭১, বরিশাল। রাজধানীর রাস্তায় চলছে অবৈধ সিএনজি অটোরিকশার রমরমা বাণিজ্য। ট্রাফিক পুলিশের একটা অংশ যুক্ত এই সিন্ডিকেটের সঙ্গে। ৭১-এর অনুসন্ধানে মিলেছে তার প্রমাণ, আর এতে দেখা যায় ৪,০০০ টাকা এসব যানের বৈধতা দিচ্ছেন ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্য। পুরো সিন্ডিকেটের মুখোশ উন্মোচন করেছেন সুমন তানভীর, আর ক্যামেরায় ছিলেন ফজলে রাব্বি। কোথায় যাবেন আপনারা ভাই? রাজধানীর একাধিক পয়েন্টে কয়েকটি সিএনজি অটোরিকশা থামানোর অনুরোধ করলেও নিজেদের মতো চলে যায় তারা। ভাবখানা এমন যেন চুরি করে পালাচ্ছে। রাজধানীতে প্রায় ২৫,০০০ সিএনজি চলছে, নিবন্ধিত এ যানের সংখ্যা ২১,০০০। তাই প্রশ্নটা স্বাভাবিক, বাকি সিএনজি গুলো চলছে কিভাবে? আপনি কথা বলেন। হ্যালো ভাই, সার্জন কে? হ্যালো ভাই, ওই সাংবাদিক ধরছে, কথা বলেন। বিষয়টি পরিষ্কার হতে উত্তরা থেকে সিএনজি গুলোকে পর্যবেক্ষণ করতে থাকি আমরা। পুলিশের গাড়ি। নাম কি? মিজান। ট্রাফিক দুর্ঘটনার নাম বললে হয়? নাম বললে হয়। এটা কার গাড়ি? কনক স্যারের গাড়ি। উনি কি? সার্জন। 10 এই সিএনজি তো আপনার? গাজীপুরের সিএনজি ঢাকায়। আপনার নেটওয়ার্ক কাজে লাগিয়ে সিএনজি গুলো ঢাকাতে চলাচল করাচ্ছেন, এটা কি আপনি ঠিক করছেন? কোন সার্জন? সৌরভ স্যার। উনি এই জায়গায় আছে, আমার গাড়ি 4টে। হ্যাঁ। কি স্যার? আপনার নাম কি? কি আশ্চর্য, রক্ষকই দেখি ভক্ষক সেজে বসে আছেন। খোদ ট্রাফিক পুলিশই মালিক এসব অনুমোদনহীন যানের। অনুসন্ধানে এমন সিএনজিরও সন্ধান মেলে যার কোনো কাগজপত্রই নাই। এটা আমি জানি না, আমার গাড়ির মালিক হলো মিস্ত্রি, জাকির মিস্ত্রি। উনি কার কাছ থেকে গাড়ি আনছে এটা তো আমি জানি না। ড্রাইভার কি? আর কাগজপত্র কোথায়? কাগজ এই যে আমি এইগুলো পাইছি, এইগুলো দিয়ে গাড়ি চালাইতেছি। মালিক এগুলাই দিছে আপনাকে? জি। এখানে শুধু একটা কেস স্লিপ। আমার গাড়ির নাম্বার তো আসে না ওনাদের মেশিনে। আমি তো মাত্র চেক দিল। নাম্বার প্লেট নকল। নকল? হ্যাঁ, চলে রাস্তা ধরে কইলাম না আমি নম্বর সাইডে দেয়। সার্জন ছাড়া এইসব গাড়ি কেউ চালাইতে পারবো ভাই? এবার ঢাকার বাইরের জেলার সিএনজি গুলোর দিকে নজর দেওয়া যাক। জি জি। গাড়ির নাম্বার প্লেট লাগে না, গাড়ি চালাচ্ছেন? এটি রাজধানীর কুড়িল বিশ্ব রোড। নারায়ণগঞ্জ ও গাজীপুরের অনেক সিএনজির দেখা মেলে এখানে। পাওয়া যায় নেম প্লেটহীন সিএনজিও। নাম্বার প্লেট কই? এটা ডায় নেই না। হ্যাঁ? অন্য আয় নেই, নাম্বার প্লেট আয় নেই। নাম্বার প্লেট সবাই রাস্তায় নেমে গেছে? হ্যাঁ। নাম্বার প্লেট আমরা আইছেন গ্যাস নিতে। আপনি ভেতরে আপনি গ্যাস নিতে আসেন মানে? গ্যাস নিতে যাচ্ছেন আপনারা? ব্যাংক আপ কাগজ আছে। ব্যাংক আপ কাগজে গাড়ি চালান? ব্যাংক আপ কাগজে গাড়ি চালা যায়। এমন অবৈধ স্ট্যান্ডের 100 মিটারের মধ্যে অভিযানও চোখে পড়ে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের। তবে আশ্চর্যের বিষয়, অনুমোদনহীন সিএনজি নজরেই পড়ছে না তাদের। এমন অন্ধত্বের কারণ কি? কিছুক্ষণের মধ্যেই অবশ্য গতি বাড়ে। মোবাইল কোড, মোবাইল কোড ওঠেন, ঠিক খোলেন, বলেন। গাড়ি কিন্তু ডাম্পিং হয়ে যাবে মূলগতি না হলে। বেশ কিছু গাড়ি এখানে একসাথে পাওয়া গেল। ট্রাফিক বিভাগকেও অবহিত করব, এবং আজকে ওই যে কাগজপত্র ছাড়া কয়েকটা গাড়ি পাওয়ায় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। এবার এসব অবৈধ সিএনজি চালানোর সুযোগ করে দিচ্ছে যে সিন্ডিকেট, তাদের দিকে নজর দেওয়ার পালা। ভাই ওই যে আমার একটা গাড়ি ওই যে কাঞ্চন রোডে চলে, আমি ওই যে ঢাকার মধ্যে একটু চালাইতে চাচ্ছিলাম, লাইন নাকি নতুন করে চালু হয়েছে ও কইতেছিল। ঢাকার ভিতরে চালাইবেন? হ্যাঁ চালাইতে পারবেন, সমস্যা নাই, চালু করছিলেন পুরা ঢাকা মেঘনা ব্রিজ পর্যন্ত। একটু টাকা পয়সার কথাটা বলবেন ভাই, কেমনে কি করবো নি? টাকা পয়সা ভাই 4,000 টাকা। ড্রাইভিং লাইসেন্স থাকবে, ড্রাইভারের মামলা হবে, আমি দেবো। সার্জেন্টরা ধরলে তো আপনাকে ফোন দিলেই হইব না? আমারে ফোন দিলে হবে। জি।
4,000 টাকায় অবৈধ সিএনজির বৈধতা দিয়ে দিচ্ছে তারা। কথা মতো দেখা করতে এবার মিরপুর 14 নম্বরে অপেক্ষা। হ্যালো ভাই, সাগর ভাই, কোথায় আছেন ভাই? তবে সিন্ডিকেটের হোতা না এসে তার শাগরেদকে পাঠায় আলোচনা করতে। আমরাও ছদ্মবেশে একজনকে টাকা দিয়ে পাঠিয়ে দেই ওই ব্যক্তির কাছে। দূর থেকে করা নজর আমাদের। কথায় কথায় সিন্ডিকেট চালানোর অনেক তথ্যই দেয় সে। এবার সাংবাদিক পরিচয়ে তার মুখোমুখি আমরা। সিন্ডিকেটটা কিভাবে চালাচ্ছেন আপনারা? আমরা একটা গাড়ি চালাইতেছি। এটা কিভাবে? এটা মনে করেন আমার কয়েকজন পুলিশ ভাই ব্রাদার আছে, তাদের দিয়ে মানে চালাইতেছে আর কি। কিসে ভাই ব্রাদার আছে? মানে পুলিশে। ট্রাফিক পুলিশে কিছু বড় ভাইয়ের মাধ্যমে এ সিন্ডিকেট চলছে এমন স্বীকারোক্তি দেওয়ার অল্প সময়ের মধ্যেই ভুল পাল্টাতে শুরু করে সে। আপনি আমার একটা প্রমাণ দেন যে আমি অবৈধ কাজ করতেছি। প্রমাণ দেওয়ার কথা বলেন। আপনার কাছে আছে, আপনি টাকা নিচ্ছেন, আপনি সিএনজি অবৈধ সিএনজি ঢাকা শহরে চালানোর পারমিট দিবেন, আপনি ফোনে বলছেন, আবার আপনি বলেন যে আপনি বলেন নাই। কি বলছি আমি ওনার সাথে কোনো কথা বলছি? উনি কি বলছে আমরা আসার পরে ভাই বলেন? বলছে যে পুলিশ প্রশাসনের ওনাদেরকে টাকা দেয়। বলছে না? জি। আমি এই কথা বলি না, আপনার রেকর্ড দেখেন। আপনার রেকর্ড আছে এখানে। কি বলছে? মানে গাড়ি ধরলে কি করবে? কি করে দিবে? গাড়ি ধরলে আর কি মনে করেন যে এদের নাকি মাতলি করা আছে, মনে করেন যে থানা ধরা আছে, 16 লাখ টাকা মনে করেন যে খরচ বছরে। তবে পুলিশি জেরার মুখে অপরাধ স্বীকার করলে থানায় নিয়ে যাওয়া হয় তাকে। সর্বশেষ আমরা কয়েকজন ট্রাফিক পুলিশকে খুঁজে বের করি অনুসন্ধানে অনুমোদনহীন সিএনজির মালিক হিসাবে যাদের নাম উঠে এসেছে। আমার একটা সিএনজি আছে, এটা এরকম অনেকেরই আছে যারা রাস্তায় কাজ করি, সচ্ছলভাবে একটু চলার জন্য যদি 5,000 টাকা পাই, এটা আমার হক টাকা। আমার সার্জেন্ট বললো, ভাই আমার এটা আমার নিজের গাড়ি, তোমার ভাবির নামে যদি একটু অনার করো। ডিএমপি ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতনরাও কি তাহলে এ অবৈধ বাণিজ্যের বৈধতা দিচ্ছেন? সেই উত্তর জানতে এবার গন্তব্য মিন্টু রোডে ডিএমপির সদর দপ্তরে। প্রচুর পরিমাণে আমরা সিএনজি আটকাই, কিন্তু আমরা জানি যে এটার মধ্যে সে হয়তো জড়িত, কিন্তু তার তো ব্যক্তির নামে এটা নাই। আপনি যদি বলেন যে বিভাগীয় ব্যবস্থা কি হবে, যার নামে সম্পদ নাই তার ক্ষেত্রে আপনি বিভাগীয় ব্যবস্থা কিভাবে নেবেন? ট্রাফিক বিভাগ বিষয়টিকে জটিলভাবে দেখলেও 71-এর অনুসন্ধানে ঢাকার আনাচে কানাচে মিলেছে এমন অনেক স্ট্যান্ড যেখানে নম্বর প্লেটহীন সিএনজি গুলো চলছে বিনা বাধায়। ট্রাফিক পুলিশ এখন মাসে হচ্ছে 40 করে দেওয়া লাগতেছে। ট্রাফিক পুলিশ আরো কারা জানা দেয়, পুরো তথ্য আমার কাছে কিন্তু শুনবেন টিআই মান্থলি হিসাবে একটা টাকা উঠায়। সুমন তানভীর, 71, ঢাকা। ভারতের 15তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্র মানুষের বাগান আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। উৎসবে সামাজিক বিষয়ভিত্তিক শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছে সিনেমাটি। চলচ্চিত্রটির প্রযোজক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক নুরুল আলম আতিক। 19 মে ভারতের নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে চলচ্চিত্রটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন ভারতের বাংলাদেশের উপ হাই কমিশনার প্রীতি রহমান। পরিচালক ও পুরো টিমের প্রতিনিধিত্ব করে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন 71-এর ইউটিউব চ্যানেলে। থাকবেন 71-এর সাথে।